আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে এখন? জি ম্যাডাম। ম্যাডাম শোনা যাচ্ছে, জি ম্যাম। স্পষ্ট আছে। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি যেহেতু অনেক লেট হয়ে গেছে। আহ, আমাদের প্যাথোলজি কাকে বলে, এর প্রধান শাখাগুলো কি, হোমিওপ্যাথি প্যাথোলজির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো, হোমিওপ্যাথির সাথে প্যাথোলজির সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আশা করি আপনারা ভিডিওটা আরেকবার দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ডিএইচএমএস কোচিংয়ের এবং হোমিও ডাইজেস্টে। তো এখন আমি যেটা পড়াবো, যে টপিকগুলো নিয়ে, সেটা হচ্ছে কোষের আঘাত ও অভিযোজন, অর্থাৎ সেল ইনজুরি নিয়ে আমি পড়াবো। তো এটা হচ্ছে প্রথমেই যদি আমরা দেখি অ্যাট্রফি বা কলাশীর্ণতা কি। আমাদের সাধারণত আমরা পরীক্ষায় দেখতে পাই যে এই প্রশ্নটা খুবই কমন, খুবই আসে। তো আমরা এই প্রশ্নটি একটু দেখব যে আসলে অ্যাট্রফি বলতে কি বোঝায়। প্রথমে পূর্ণাঙ্গ কোষের আভ্যন্তরীণ বস্তুর অবক্ষয়ের জন্য কোষের যে আয়তন হ্রাস পায় বা সম্পূর্ণভাবে গঠিত স্বাভাবিক কলা অথবা অঙ্গের আকার যখন ছোট হয়, তখন তাকে অ্যাট্রফি বা কলাশীর্ণতা বলে। অর্থাৎ অ্যাট্রফি হলো এমন একটি প্যাথোলজিক্যাল অবস্থা যেখানে কোনো অঙ্গ বা টিস্যুর আকার, ভর এবং কার্যক্ষমতা কমে যায়। এক কথায় সহজভাবে যদি আমরা বলি, তাহলে যে প্রক্রিয়ায় অঙ্গ বা টিস্যু ধীরে ধীরে ছোট হয় ও দুর্বল হয়ে পড়ে তাকে অ্যাট্রফি বলে। তাহলে অ্যাট্রফিটা কি? এটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে যে টিস্যু বা কোষগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে এবং দুর্বল হয়ে পড়ে তাকে অ্যাট্রফি বলে। এখন অ্যাট্রফির কারণগুলো যদি আমরা জানি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে এটা আসলে কি, জিনিসটা কি। তো অ্যাট্রফির বিভিন্ন ধরনের কারণ থাকে, যেমন ব্যবহার কমে যাওয়া। ঠিক আছে, এই ব্যবহার কমে যাওয়াটা কি? এটা হচ্ছে দীর্ঘদিন কোনো অঙ্গ যদি আমরা ব্যবহার না করি, যেমন আমাদের হাত পা ভাঙলে প্লাস্টার দিলে মাংসপেশি ছোট হয়ে যায়। অর্থাৎ আমাদের হাত পা ভেঙে গেলে আমরা যখন প্লাস্টার করি, ওটা কিন্তু তখন বেশি নড়াচড়া করা হয় না, তখন কিন্তু আস্তে আস্তে সেই মাংসপেশিটা ছোট হতে থাকে। এটা কী জন্য হয়? এটা যে টিস্যু আস্তে আস্তে ছোট হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের অ্যাট্রফি। এটার কারণে অ্যাট্রফি সৃষ্টি হয়। তারপর হচ্ছে স্নায়ু সরবরাহ কমে যাওয়া। এখন স্নায়ু সরবরাহ কমে যাওয়া, এটা কি? স্নায়ুর ক্ষতি বা কাটা পড়লে পেশির সিগন্যাল বন্ধ হয়ে যায়, যেমন স্নায়ু কেটে গেলে সংশ্লিষ্ট পেশি ক্ষীয়মান হয়। অর্থাৎ আমাদের স্নায়ু যদি অপারেশন করা হয়, তখন যখন ক্ষতি মানে কোনো একটা আঘাত পেলে স্নায়ু, তখন কাটা পড়লে বা কোনো একটা নার্ভের ক্ষতিগ্রস্ত হলে তখন কিন্তু সিগন্যাল বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু আমাদের অ্যাট্রফি দেখা দেয়। এটাকে হচ্ছে ডেনার্ভেশন অ্যাট্রফি বলে। তারপর যদি আমরা নেক্সট দেখি, এটা হচ্ছে রক্ত সরবরাহ কমে যাওয়া। রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণেও কিন্তু আমাদের অ্যাট্রফি দেখা দিতে পারে। এখন এটা কি? রক্ত সরবরাহ কমে যায় কি? অঙ্গে রক্ত যখন পৌঁছাতে পারে না, তখন কিন্তু কোষ পুষ্টি পায় না। আর আমরা জানি রক্তের মাধ্যমে কিন্তু কোষগুলোতে হচ্ছে মানে বিভিন্ন ধরনের আমাদের খাদ্যের যে পুষ্টি, সেগুলো সরবরাহ হয়। তখন কিন্তু রক্ত যখন পৌঁছাতে পারে না, তখন কিন্তু এই পুষ্টি সরবরাহ হয় না, যার ফলে আমাদের কোষগুলো আকার ছোট হতে থাকে। ঠিক আছে। তারপর হচ্ছে পুষ্টিহীনতা। এখন পুষ্টিহীনতা কি? দেহে পর্যাপ্ত পরিমাণ যদি প্রোটিন, ক্যালোরি, তারপর হচ্ছে এইগুলো যদি না পাই, তখন কিন্তু অঙ্গ ছোট হতে থাকে। এক কথায় যখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতায় ভোগে বা বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় যে সকল খাদ্য, সেগুলো যখন আমরা আমাদের শরীর পাই না, তখন কিন্তু আস্তে আস্তে পুষ্টিহীনতার কারণে আমাদের অ্যাট্রফি দেখা দিতে পারে। তারপর যদি বলি হরমোনের অভাব। আমাদের নির্দিষ্ট হরমোন কমে গেলে অঙ্গের আকার কমতে থাকে, যেমন মেনোপজ, ডিম্বাশয় ও জরায়ুর অ্যাট্রফি। ঠিক আছে, এটা নারীদের ক্ষেত্রে হয়ে থাকে। সাধারণত হরমোনের অভাবের কারণে এই অ্যাট্রফিটা দেখা দেয়। তারপর হচ্ছে দীর্ঘদিন চাপ পড়ে থাকা। এটা কি? এটা হচ্ছে কোনো অঙ্গ বা টিস্যুর ওপর স্থায়ী চাপ পড়লে কোষ ক্ষতিগ্রস্ত হয়, যেমন টিউমারের আশেপাশের টিস্যুগুলোকে চাপ দিয়ে অ্যাট্রফি করে। অর্থাৎ আমাদের যখন একটা টিউমার হয়, দেন আমাদের আশেপাশে যে কোষগুলো, টিউমারটা অনেকখানি জায়গা নিয়ে নেয়, যার ফলে কিন্তু আমাদের শরীরে যে কোষ আছে, সেই কোষগুলো চাপ খায়। চাপ খাওয়ার কারণে ওই অঙ্গগুলো বা টিস্যুগুলো ছোট হতে থাকে। এই যে ছোট হয়ে যায়, এটা হচ্ছে অ্যাট্রফি। তারপর হচ্ছে বার্ধক্যজনিত কারণে, যেমন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টিস্যু স্বাভাবিকভাবে ক্ষীণ হয়, যেমন বয়স্কদের মস্তিষ্ক, হাড়, পেশির অ্যাট্রফি। স্বাভাবিকভাবে আমরা দেখি বৃদ্ধদের, যারা বৃদ্ধ আছে, তাদের কিন্তু আস্তে আস্তে হাড়, মাংস, পেশি এইগুলো কিন্তু আস্তে 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 ছোট হতে থাকে বা কুঁচকে যায়। এইগুলো কেন হয়? এই যে অ্যাট্রফির কারণে, অর্থাৎ কোষগুলো ছোট হতে থাকে। তারপর হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ।
হ্যাঁ, এটা কি দীর্ঘ রোগের শরীর দুর্বল হয়ে কোষ টিস্যু ছোট হয়ে যায়। স্বাভাবিকভাবে আপনি যখন একটা ক্রনিক রোগে ভুগবেন, দীর্ঘদিন ধরে একটা অঙ্গে আপনার রোগটা দেখা দিবে, তখন কিন্তু ওই অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, সেখানকার টিস্যুগুলো আস্তে আস্তে প্রায় হচ্ছে ছোট হতে থাকবে। এক কথায় ওই অঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই যে দীর্ঘদিনের রোগের কারণে এই জিনিসটা হচ্ছে, এটাও হচ্ছে একটা অ্যাট্রফি। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। হ্যাঁ, ফিজিওলজিক্যাল কারণ কি? বৃদ্ধ বয়সে দেহের প্রতিটি অঙ্গ শীর্ণ হয়ে পড়ে। বার্ধক্যে ধমনী গ্রাতে বিশেষ কিছু অপজাত পরিবর্তনের ফলে ধমনী প্রাচীর পুরু ও কঠিন হয়, ফলে রক্ত প্রবাহ ক্ষুণ্ণ হয়। যেমন বৃদ্ধ বয়সে দেখি যে আমাদের, যেটা বললাম প্রথমে, অঙ্গগুলো শীর্ণ হয়ে যেতে থাকে, ঠিক আছে? তখন কিন্তু আমাদের যে ধমনী প্রাচীর, এগুলো হচ্ছে আস্তে আস্তে চিকন হয়ে যেতে থাকে, কঠিন হয়ে যায়। এক কথায় একটা তরুণের যেই বডি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা থাকে না বৃদ্ধ বয়সে, তখন এই অ্যাট্রফিটা দেখা দেয়। অর্থাৎ এই আমাদের শরীরের কোষগুলা, অঙ্গগুলা আস্তে আস্তে ছোট হতে থাকে, তখন এই অ্যাট্রফিটা দেখা দেয়। শেষে হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ। বিভিন্ন রোগ অথবা রোগ অবস্থায় কলা বা অঙ্গসমূহ শীর্ণ হতে পারে, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ। প্যাথোলজিক্যাল কারণ তো যে বিভিন্ন রোগের কারণে আর কি, যেই আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছোট হয়ে যায়, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কারণ। এই যে কারণগুলো পড়লাম, এখানে 10টা কারণ আছে, কারণ আরও অনেক আছে। আপনি যখন পরীক্ষার হলে প্রশ্নটা আসবে অ্যাট্রফি বা কলা শীর্ণতার কারণগুলো লিখো, প্রথমে আসতে পারে যে অ্যাট্রফি কাকে বলে, এর কারণগুলো লিখো। তখন আপনি 10টা পয়েন্ট যে হুবহু লিখতে হবে বিষয়টা এমন নয়, এটা পড়ে আপনি নিজের মতো করে 4-5টা পয়েন্টও লিখে দিতে পারবেন, চাইলে 10টাও লিখে দিতে পারবেন। তবে পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। এখানে এই পয়েন্টগুলো কিন্তু খুবই সহজ আছে, একবার পড়ে নিলে আশা করি পরবর্তীতে আবার মনে থাকবে। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে নেক্রোসিস বা কোষের মৃত্যু। নেক্রোসিসটা কি এটা দেখি আমরা এখন। কোষ যখন কোনো গুরুতর আঘাতের ফলে আর নিজেকে সারিয়ে তুলতে পারে না এবং কোষের স্বাভাবিক কার্যক্ষমতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়, তখন সেই অবস্থাকে কোষের মৃত্যু বা নেক্রোসিস বলা হয়। বা জীবন্ত দেহের কোনো নির্দিষ্ট অংশের কোষ বা কলার প্যাথোলজিক্যাল মৃত্যুকে নেক্রোসিস বলে। এটি সাধারণত এনজাইমের ক্রিয়া বা প্রোটিনের বিকৃতির মাধ্যমে ঘটে থাকে। অর্থাৎ যখন কোনো কোষ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়, তখন কিন্তু সে নিজে থেকে সেরে উঠতে পারে না, তার যে কার্যক্ষমতা সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে কোষের এই অবস্থা বা কোষের যে মৃত্যুটা ঘটলো, এটাকেই হচ্ছে নেক্রোসিস বলে, বাংলায় যেটাকে কোষের মৃত্যু বলে। এক কথায় কোনো আঘাতের ফলে কোষের মৃত্যু ঘটলে তখন সেটাকে নেক্রোসিস বলে। যাই হোক, যদি কোনো সহজ কথা যদি বলি, কোনো বাহ্যিক আঘাত, বিষক্রিয়া, রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার কারণে শরীরের কোনো অংশের কোষ মরে যাওয়াই হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসের কারণ। নেক্রোসিস হওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, এর মধ্যে প্রধান যে কারণগুলো সেইগুলো এখানে দিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে, প্রথমে যদি দেখি আমরা, হাইপোক্সিয়া বা ইস্কেমিয়া। এটা কি? এটা হচ্ছে সবচেয়ে সাধারণ কারণ। টিস্যুতে অক্সিজেনের অভাব হলে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে নেক্রোসিস ঘটে। অর্থাৎ টিস্যুতে যখন অক্সিজেনের অভাব ঘটে, আমরা জানি যে অক্সিজেনের মাধ্যমে কিন্তু টিস্যুগুলো সচল থাকে, মানে অক্সিজেন আদান প্রদানের মাধ্যমে। এই টিস্যুগুলোর মধ্যে যখন অক্সিজেনের অভাব ঘটে, তখন কিন্তু টিস্যুগুলো মরে যায়, এটাকে হাইপোক্সিয়া বলে। আর রক্ত চলাচল যখন বন্ধ হয়ে যায় টিস্যুগুলোতে, তখন হচ্ছে কোষের মৃত্যু ঘটে, এটাকে নেক্রোসিস বলে। অর্থাৎ হাইপোক্সিয়া এবং ইস্কেমিয়া বলে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তো এই ইস্কেমিয়া আর হচ্ছে হাইপোক্সিয়া, এই দুইটা ঘটলে তখন কিন্তু এই যে নেক্রোসিস সেটা হয়, অর্থাৎ কোষের মৃত্যু হয়। তারপর হচ্ছে ভৌত আঘাত। অতিরিক্ত তাপ, প্রচণ্ড ঠান্ডা, রেডিয়েশন বা সরাসরি আঘাত, এইগুলোর কারণে কিন্তু নেক্রোসিস হতে পারে, অর্থাৎ আমাদের টিস্যুগুলো মারা যেতে পারে। অতিরিক্ত তাপ বলতে যদি পুড়ে যায় স্বাভাবিকভাবে, তখন কিন্তু আপনার হচ্ছে যেই জি, আপনাদের প্রশ্ন থাকলে আপনারা হচ্ছে, আমি শেষে প্রশ্ন নিব, হ্যাঁ? কিন্তু আচ্ছা, হচ্ছে ঠিক আছে। আপনি যেহেতু বলেছেন মাঝখানে, আমি বলে দিচ্ছি, তাও সমস্যা নেই। কিন্তু আপনাদের প্রশ্ন থাকলে শেষে আপনারা হ্যান্ড রাইজ করবেন। যাই হোক,
তো হাইপোক্সিয়া আর ইস্কোমিয়া এটা জানতে চেয়েছি না। হাইপোক্সিয়া হচ্ছে সাধারণত যখন টিস্যুতে মানে অক্সিজেনের অভাব ঘটে, ঠিক আছে, আমাদের শরীরে, তখন সেটাকে হচ্ছে হাইপোক্সিয়া বলে। আর ইস্কেমিয়া হচ্ছে যখন আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় টিস্যুর মাধ্যমে, তখন সেটাকে ইস্কেমিয়া বলে। বুঝতে পারছেন কিনা? হাইপোক্সিয়া হচ্ছে অক্সিজেনের অভাব, আর ইস্কেমিয়া হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। জি, আমি মানে কথা শোনা যায় না। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তারপর হচ্ছে রাসায়নিক উপাদান। এটা হচ্ছে কড়া অ্যাসিড, ক্ষার, আর্সেনিক বা সাপের বিষ। সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাসিড যদি মানে ক্ষতিকারক যেসব অ্যাসিড আছে সেগুলো যখন শরীরে পড়ে তখন কিন্তু সেই জায়গাটা বার্ন হয়ে যায় বা ঝলসে যায়। এই যে ঝলসে গেল ওই টিস্যু কিন্তু পরবর্তীতে আর ফিরে আসে না, মানে ওই আগের রূপটাই হয় না, টিস্যুগুলো মরে যায়। তখন কিন্তু এটা একটা নেক্রোসিস। ঠিক আছে, তারপর হচ্ছে আর্সেনিক বা সাপের বিষ। অনেক সাপ, বিষধর সাপের বিষের কারণে কিন্তু টিস্যু পুড়ে যেতে মানে টিস্যুগুলা মারা যেতে পারে। এটাও হচ্ছে একটা নেক্রোসিস। তারপর হচ্ছে অণুজীবের সংক্রমণ। এখানে হচ্ছে আপনার অণুজীবের সংক্রমণে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকের যে বিষক্রিয়া, এইগুলা হচ্ছে এইগুলোর কারণেও আর কি আমাদের নেক্রোসিস হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এইগুলোর যখন বিষক্রিয়া ঘটে তখনও কিন্তু আমাদের নেক্রোসিস ঘটে থাকে। তারপর হচ্ছে ইমিউনোলজি, বিষক্রিয়া। শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন নিজেই কোষকে আক্রমণ করে, ঠিক আছে, শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন নিজেই কোষকে আক্রমণ করে, অর্থাৎ যখন হচ্ছে আপনার শরীরের ভেতরে যেই প্রতিরোধ ব্যবস্থা আছে তখন সেটা কার্যকর না হয়ে শরীরে একটা কোনো মানে রোগ আর কি সৃষ্টি হলো, তখন সেই রোগের মাধ্যমে কিন্তু আপনার কোষ, যদি রোগটা খুব কঠিন হয় তখন কিন্তু আপনার কোষে আঘাত আনবে এবং যেই জায়গাটায় হবে তখন কিন্তু সেটা আস্তে আস্তে কোষগুলো মেরে ফেলবে। এই যে একটা বিক্রিয়া ঘটলো ইমিউনোলজিক্যাল, এটার মাধ্যমে কিন্তু অনেক সময় নেক্রোসিস ঘটে থাকে। তাহলে নেক্রোসিসটা কি? নেক্রোসিস হচ্ছে মূলত আমাদের যে সকল কারণে আমাদের শরীরের কোষগুলা, বিভিন্ন অংশের কোষগুলা মারা যায় তখন সেটাকে কিন্তু নেক্রোসিস বলা, অর্থাৎ কোষের মৃত্যুই হচ্ছে নেক্রোসিস। আশা করি এটা বুঝতে পারছেন। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এইটাতে, নেক্রোসিসে। জি, একজন হ্যান্ড রাইজ করেছেন, বলেন। আমি ওনার কথা বুঝতে পারছি না, আপনার একটু। আমি না শুনতে পারছি না। মানে বাকিরা কি শুনতে পারছেন ওনার কথা? না ম্যাম, আমরা আমার কথা আসতে চলে যায়। হ্যাঁ, আটকে যাচ্ছে আপনার কথা। একটু কাইন্ডলি লিখে দেন, আমি হচ্ছে পরে দেখে আপনার রিপ্লাই দিয়ে দিচ্ছি। আপনার নেট সাউন্ডে হয়তো প্রবলেম ওইখানে, যাই হোক আপনি একটু লিখে দেন কষ্ট করে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্রোসিসের প্রকারভেদ আমরা দেখব, টাইপস অফ নেক্রোসিস। ঠিক আছে, কলার ধরন বা পচন প্রক্রিয়ার উপর ভিত্তি করে নেক্রোসিসকে প্রধানত 5 থেকে 6টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের কোষের ধরন এটার এবং পচন প্রক্রিয়া এটার উপর ভিত্তি করে নেক্রোসিসকে প্রধানত 5 থেকে 6টি ভাগে ভাগ করা যায়। এখন প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। এটা কি? এটা হচ্ছে এখানে কোষের প্রোটিনগুলো জমাট বেঁধে যায়। এটি সাধারণত হৃৎপিণ্ড, বৃক্ক এবং প্লীহা রক্ত চলাচল বন্ধ হলে দেখা যায়। অর্থাৎ এই যে কোয়াগুলেটিভ নেক্রোসিস, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোটিনগুলো যখন একসাথে জমাট বেঁধে যায়, কোষের যে প্রোটিনগুলো, তখন কিন্তু এই নেক্রোসিসটা হয়। অর্থাৎ যখন জমাট বেঁধে যায় তখন কিন্তু রক্ত চলাচল করতে পারে না, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, এটার ফলে আমাদের কোষের মৃত্যু ঘটে, দেন এই নেক্রোসিসটা দেখা দেয়। এটা সাধারণত হৃৎপিণ্ড, বৃক্ক বা প্লীহায় হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। এটা কি? এটা হচ্ছে এখানে মৃত কোষগুলো তরল হয়ে যায়। এটি সাধারণত মস্তিষ্কের বা ইনফেকশন বা পুঁজ তৈরিকারী ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক আছে সেখানে দেখা যায় মানে এই যে এই ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে আমাদের মস্তিষ্কে ইনফেকশন বা পুঁজ তৈরি হয়। তখন এটা হচ্ছে মানে পুঁজ তৈরি হলে কিন্তু মৃত কোষ হয়, সেগুলোর
ইনফেকশন বা পুঁজ আকারে বের হয়ে যায়। তো এই লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস এইটা হচ্ছে মূলত মস্তিষ্কের যে রোগ এটার মাধ্যমে হয়ে থাকে, এটার মাধ্যমে কিন্তু আমাদের এই নেক্রোসিসটা হয়ে থাকে, অর্থাৎ নেক্রোসিসের এটা একটা কারণ, মানে প্রকারভেদ। তারপর হচ্ছে ক্যাশিয়াস নেক্রোসিস। ক্যাশিয়াস মানে হলো পনিরের মতো, এটি মূলত যক্ষ্মা রোগে দেখা দেয়, যেখানে ফুসফুসের মৃত অংশ নরম ও সাদা পানির মতো দেখায়। অর্থাৎ যক্ষ্মা মূলত যখন যক্ষ্মা হয় তখন এই রোগে হচ্ছে এই ক্যাশিয়াস নেক্রোসিসটা দেখা যায়। এটা হচ্ছে ফুসফুসের মৃত অংশ, অর্থাৎ ফুসফুসের যে কোষটা আছে সেই কোষটা যখন মৃত হয় তখন কিন্তু এটা হচ্ছে নরম এবং সাদা পানির মতো দেখায়, এটা বের হয়। এটা হচ্ছে মূলত যক্ষ্মা রোগের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর হচ্ছে ফ্যাট নেক্রোসিস। এটা হচ্ছে চর্বিযুক্ত টিস্যুতে, যেমন অগ্নাশয়, স্তন, হ্যাঁ, এখানে আঘাত লাগলে এনজাইমের প্রভাবে চর্বি ভেঙে যে সাদাটে দাগ তৈরি হয় তাকে ফ্যাট নেক্রোসিস বলে। অর্থাৎ আমাদের যে চর্বিযুক্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেখানে যখন আঘাত লাগে তখন হচ্ছে এই চর্বিটা ভেঙে যায়, ভেঙে যে একটা সাদা সাদা দাগ হয়, এইটা হচ্ছে মূলত ফ্যাট নেক্রোসিস। তারপর হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। এটা কি? এটি হচ্ছে রক্তনালীর দেওয়ালে দেখা যায়, বিশেষ করে অটো ইমিউন রোগের ক্ষেত্রে হয়। আমাদের রক্তনালীর দেয়ালে যখন হচ্ছে এই ফিব্রিনয়েড নেক্রোসিস, এটা হচ্ছে মূলত আমাদের রক্তনালীর যে দেয়াল আছে সেখানে কিন্তু আমাদের যে কোষগুলো আছে সেগুলো যখন ভেঙে যায় বা মৃত্যুবরণ করে তখন এই ফিব্রিনয়েড নেক্রোসিসটা ঘটে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাংরিনাস নেক্রোসিস। এটা মূলত যখন কোনো অঙ্গে, যেমন পায়ে বা হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখানে পচন ধরে, তাকে গ্যাংগ্রিন বলে। এটি মূলত কোয়াগুলেটিভ নেক্রোসিসের একটি জটিল রূপ। হ্যাঁ, গ্যাংগ্রিন আমরা দেখতে পাই সাধারণত যে অনেক গ্যাংগ্রিন আছে যেগুলা হচ্ছে মানে কি বলে ওটাকে কেটে বাদ দেওয়া লাগে, তো ওইটা মূলত কেন হয়, অনেক সময় কালো হয়ে যায়। এই যে নেক্রোসিস মানে টিস্যু যে মারা যাওয়ার পরে সেটা হচ্ছে আস্তে আস্তে কালো হয়ে ওইটা অকেজো হয়ে যায়, দেন হচ্ছে গ্যাংগ্রিনটা তৈরি হয়, ওইটাকে আমরা গ্যাংগ্রিন বলে থাকি। তো ওই গ্যাংগ্রিনটা একটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস, অর্থাৎ কোয়াগুলেটিভ আমরা পড়েছি একটু আগে, সেটা হচ্ছে কোষগুলো জমাট বেঁধে যায়, এটি সাধারণত হৃৎপিণ্ডের বৃক্ক বা প্লীহায় হয়ে থাকে। এই যে কোয়াগুলেটিভ, এটারই একটা হচ্ছে জটিল হচ্ছে গ্যাংগ্রিনাস নেক্রোসিস। তো আশা করি নেক্রোসিসের যে প্রকারভেদ এইগুলো বুঝতে পেরেছেন। এটা আরেকবার পড়ে নিতে হবে, হ্যাঁ, যেহেতু আপনার প্যাথোলজি এটা হচ্ছে বোঝার থেকে পড়ার বেশি ইম্পর্টেন্ট, কারণ প্যাথোলজিতে হচ্ছে অনেক কি বলে জটিল জটিল ভাষা থাকে, সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যেমন কোয়াগুলেটিভ নেক্রোসিস, এই যে ভাষাটা, এটা যদি মুখস্থ না করেন আপনি তখন কিন্তু মানে এইটার সংজ্ঞাটা মাথায় আসলেও তখন নামটা মাথায় আসবে না, কিন্তু নামটা ইম্পর্টেন্ট, পয়েন্ট আকারে লিখলে তখন সেটা নাম মানে মার্ক বেশি পাওয়া যায়। এই জন্য নামগুলো মুখস্থ করতে হবে ভালো করে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে আমরা গ্যাংগ্রিন দেখব। আসলে গ্যাংগ্রিনটা কি? গ্যাংগ্রিন হলো শরীরের কোনো অংশের রক্ত সরবরাহ কমে যাওয়া বা সংক্রমণের কারণে সেই অংশের টিস্যু মৃত হয়ে পচে যাওয়ার অবস্থা। অর্থাৎ গ্যাংগ্রিন হচ্ছে এক ধরনের নেক্রোসিস, যেটা বললাম কোষের মৃত্যু। ঠিক আছে, এটা হচ্ছে কেন হয়? এটা হচ্ছে শরীরের কোনো অংশে রক্ত সরবরাহ যখন কমে যায় বা কোনো সংক্রমণের কারণে সেই টিস্যু মৃত্যুবরণ করলে তখন এই গ্যাংগ্রিনটা দেখা দেয়। এটি সাধারণত পা, আঙুল, তারপর কান, ত্বকের টিস্যু, এরকম বিভিন্ন জায়গায় দেখা, মানে এই জায়গাগুলোতে একটু বেশি দেখা দেয়। আচ্ছা, গ্যাংগ্রিনের শ্রেণীবিভাগ ও কারণ। গ্যাংগ্রিন মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে শুষ্ক গ্যাংগ্রিন, তারপর হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন, আর এটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। এখন শুষ্ক গ্যাংগ্রিনটা কি? এটা হচ্ছে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে এটা দেখা দেয়, কিন্তু আর্দ্রতার অভাবে জীবাণু সংক্রমণ হয় না বা প্রসার ঘটে না। রক্তনালী ব্লকেজের কারণে টিস্যু ধীরে ধীরে শুকিয়ে কালো হয়ে যায়, এটা হচ্ছে উদাহরণ। যেমন শুষ্ক গ্যাংগ্রিনটা কি? এটা সাধারণত রক্ত সঞ্চালন বন্ধ হলে দেখা দেয়, কিন্তু এটা আর্দ্রতার অভাবে জীবাণু সংক্রমণ হয় না। অর্থাৎ এই যে শুষ্ক গ্যাংগ্রিন, এটা ছড়ায় না, জীবাণু সংক্রমণ হয় না, এটা যেখানে থাকে ওইখানেই থাকে, এটা ছড়ায় না, মানে এটা অতটা ক্ষতিকারক না শুষ্ক গ্যাংগ্রিন যেটা। আর
এর ময়েস্ট গ্যাংগ্রিন কি, এটা হচ্ছে ক্রাশড ইনজুরির পর এ অবস্থা হয়, অর্থাৎ আক্রান্ত অংশ ফুলে দুর্গন্ধ হয় কারণ জীবাণু সংক্রমণের ফলে পচন ধরে। অর্থাৎ কোনো একটা জীবাণু বা বিষ সংক্রমণ করলো কোনো একটা ব্যাকটেরিয়া, তো সেটা সংক্রমণের ফলে এই যে আক্রান্ত অঙ্গ এটা কিন্তু অনেক ফুলে যায়, দুর্গন্ধ হয় এবং এটা কিন্তু ছড়ায়। হ্যাঁ, এটা হচ্ছে টিস্যু নষ্ট হওয়ার সাথে ব্যাকটেরিয়াল সংক্রমণ যুক্ত থাকে, টিস্যু ফুলে যায়, দুর্গন্ধ হয়, দ্রুত ছড়ায়। তাহলে ময়েস্ট গ্যাংগ্রিনে হচ্ছে দুর্গন্ধ হয়, দ্রুত ছড়ায়, ফুলে যায়, সংক্রমণ হয়। আর হচ্ছে শুষ্ক গ্যাংগ্রিনে আপনার সাধারণত যে জায়গাটায় হয় সেখানেই স্থির থাকে, এটা কিন্তু ছড়ায় না, অর্থাৎ এটা জীবাণু সংক্রমণও থাকে না। তাহলে শুষ্ক গ্যাংগ্রিন থেকে ময়েস্ট গ্যাংগ্রিনটা একটু বেশি ক্ষতিকারক। তারপর হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন হচ্ছে ক্লস্ট্রিওয়েলাইস নামক জীবাণুর সংক্রমণের ফলে হয়ে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। তাহলে গ্যাস গ্যাংগ্রিনের জীবাণু হচ্ছে ক্লস্ট্রিওয়েলসাই। এই যে ক্লস্ট্রিওয়েলসাই এই জীবাণুর কারণে গ্যাস গ্যাংগ্রিনটা হয়ে থাকে। এতে পচন শুরুর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, অর্থাৎ যখন এই জীবাণুটা আক্রমণ করবে তখন কিন্তু এই যে গ্যাস গ্যাংগ্রিন এটা হবে। তো এই গ্যাস গ্যাংগ্রিনের কারণে কিন্তু ওই জায়গাটা দ্রুত মানে খুবই দ্রুত পচন শুরু হবে এবং প্রচুর পরিমাণে ওইখান থেকে দুর্গন্ধ ছড়াবে এবং দ্রুত ছড়ায় যাবে শরীরে, এবং এটা অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ তিনটা যে গ্যাংগ্রিন দেখলাম আমরা, শুষ্ক গ্যাংগ্রিন, ময়েস্ট গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন, এটা সবচেয়ে ক্ষতিকারক বা সবচেয়ে বিপজ্জনক হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন। এটার থেকে যদি তুলনামূলক কম ধরি তারপর হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন, তারপরে হচ্ছে শুষ্ক গ্যাংগ্রিন। অর্থাৎ শুষ্ক গ্যাংগ্রিন কিন্তু সাধারণত যে জায়গায় হয় সেখানেই থাকে, বেশি ছড়ায় না, এটা মানে শুকিয়ে কালো হয়ে যায়, ঠিক আছে। আর ময়েস্ট গ্যাংগ্রিন কি, ময়েস্ট গ্যাংগ্রিন সাধারণত ফুলে যায়, দুর্গন্ধ ছড়ায়, ঠিক আছে, মানে কোনো একটা ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে এটাও ছড়ায়। আর গ্যাস গ্যাংগ্রিন এটা খুবই দ্রুত ছড়ায় এবং এটাও একটা জীবাণুর কারণে হয়, এই জীবাণুর নামটা এখানে বললাম। তারপর হচ্ছে এটা খুবই বিপজ্জনক হয়। এখন আমরা তিনটা প্রকারভেদ দেখলাম গ্যাংগ্রিনের, এই গ্যাংগ্রিনের কারণ দেখব এখন আমরা, ঠিক আছে। প্রথমত রক্ত সরবরাহ কমে যাওয়া। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার রোগের নাম আছে, এইগুলো একটু পড়ে নিন, যেহেতু অনেকখানি আছে এটা হচ্ছে পড়তে গেলে সময় লাগবে অনেক, যেহেতু আমাদের সময় বেশি নাই। আমি আপনাদেরকে হচ্ছে পিডিএফ ফাইলটা দিয়ে দিব না, আপনারা এটা তো এখন পড়ে বুঝাই দিচ্ছি। আপনাদের যদি কোনো হচ্ছে প্রশ্ন থাকে আমি তো শেষে করব যদি সময় থাকে, আর দেন আপনারা হচ্ছে আমাকে পরবর্তী ক্লাসে আবার প্রশ্ন করতে পারবেন কোনো কিছু জানার থাকলে। আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? আচ্ছা, গ্যাংগ্রিনের কারণ এটা হচ্ছে রক্ত সরবরাহ কমে যাওয়া, রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে গ্যাংগ্রিন হতে পারে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল সংক্রমণ, এটার কারণে গ্যাংগ্রিন হতে পারে। তারপর হচ্ছে আঘাত বা ট্রমা, ঠিক আছে, কোনো আঘাতের কারণেও আমাদের গ্যাংগ্রিন হতে পারে, ধরেন কোনো দুর্ঘটনার কারণে বা যাই হোক বাইরের কোনো আঘাতজনিত কারণে আমাদের গ্যাংগ্রিন হতে পারে। তারপর হচ্ছে ডায়াবেটিসের কারণেও কিন্তু অনেক সময় গ্যাংগ্রিন দেখা দেয়। তারপর হচ্ছে তুষারদাহ। হ্যাঁ, তুষারদাহ হচ্ছে দীর্ঘ সময় দেখা যায় যে শীতল পরিবেশ অর্থাৎ বরফের মধ্যে থাকলে, ঠিক আছে, টিস্যু মারা যায় সাধারণত, তখন কিন্তু গ্যাংগ্রিন দেখা দিতে পারে। আচ্ছা, কারোর কি আনমিউট করা আছে? কারো মনে হচ্ছে আনমিউট করা আছে, একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, তারপর হচ্ছে ইমিউন সিস্টেম দুর্বলতা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও দেখা যায় যে জীবাণু সংক্রমণ বৃদ্ধি পায় বা জীবাণু সংক্রমণ করতে খুবই কি বলে সহায়তা করে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন আমাদের মধ্যে থেকে কমে যায় তখন কিন্তু গ্যাংগ্রিন দেখা দেয়। তাহলে গ্যাংগ্রিনের কারণগুলো বললাম, এখানে উদাহরণ আছে কিছু, এগুলো একটু পড়ে নিয়েন। নেক্সট হচ্ছে ড্রাই এবং ময়েস্ট গ্যাংগ্রিনের মধ্যে পার্থক্য। আমরা হচ্ছে পার্থক্যটা দেখি ড্রাই এবং ময়েস্ট গ্যাংগ্রিনের মধ্যে। পার্থক্য কি? ড্রাই গ্যাংগ্রিন ধমনী রক্ত প্রবাহ বন্ধ হওয়ার কারণে সৃষ্টি হয়, অর্থাৎ রক্ত প্রবাহ যখন বন্ধ হয়ে যায় ধমনীর, যে আমরা যে বললাম হার্টে দেখা যায়, বৃক্কে দেখা যায়, এই যে রক্ত প্রবাহ যদি কমে যায় তখন কিন্তু এই ড্রাই গ্যাংগ্রিনগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে ময়েস্ট গ্যাংগ্রিন ধমনী
ও শিরা উভয় রক্ত প্রবাহ বন্ধ হওয়ার কারণে সৃষ্টি হয়। অর্থাৎ ধমনী বা শিরা উভয় যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই ময়েস্ট গ্যাংগ্রিনটা সৃষ্টি হতে পারে। তারপর ড্রাই গ্যাংগ্রিন, এটার আক্রান্ত স্থান শুদ্ধ থাকে, শুকনো, শুষ্ক, কালো। অর্থাৎ যখন ড্রাই গ্যাংগ্রিনটা হয়, এটা আমরা প্রথমে কিন্তু বলছি যে ড্রাই গ্যাংগ্রিন অ্যান্ড ময়েস্ট গ্যাংগ্রিন দুইটার মধ্যে কিন্তু ড্রাই গ্যাংগ্রিনটা তুলনামূলক ক্ষতি কম করে, বাট ময়েস্ট গ্যাংগ্রিন যেটা এটা কিন্তু অনেক ক্ষতি করে। ঠিক আছে, তো ড্রাই গ্যাংগ্রিন এখানে কিন্তু সাধারণত শুকনো হয় এবং কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। আর ময়েস্ট গ্যাংগ্রিন এটা হচ্ছে আক্রান্ত স্থান মানে আর্দ্র থাকে, অর্থাৎ নরম থাকে, ভেজা থাকে, ফুলে যায়। ঠিক আছে, আর ড্রাই গ্যাংগ্রিন এটাতে কোনো দুর্গন্ধ থাকে না, আর ময়েস্ট গ্যাংগ্রিন এখানে প্রচণ্ড মানে দুর্গন্ধ থাকে। তারপর হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন খুব ধীরে ধীরে প্রসারতা লাভ করে, আর ময়েস্ট গ্যাংগ্রিন এটা খুব দ্রুত প্রসারতা লাভ করে। ঠিক আছে, তারপর হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, এটাতে পচন খুব ধীরে ধীরে হয়। স্বাভাবিকভাবে যেহেতু এটা শুষ্ক থাকে, দ্রুত ছড়াতে পারে না, এজন্য পচনটাও খুব ধীরে ধীরে হয়। আর ময়েস্ট গ্যাংগ্রিন এটা ভেজা থাকে, আর্দ্র থাকে, দুর্গন্ধ থাকে, যার ফলে এটার পচনটাও খুব দ্রুত আরম্ভ হয়। তারপর হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, এটা খুব একটা মারাত্মক নয়, আর ময়েস্ট গ্যাংগ্রিন এটা সর্বদা মারাত্মক। তাহলে বুঝতে পারছেন যে ময়েস্ট গ্যাংগ্রিন অ্যান্ড হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়। ড্রাই গ্যাংগ্রিন অতটা মানে মারাত্মক না, আর ময়েস্ট গ্যাংগ্রিন খুবই মারাত্মক। অর্থাৎ এইটা আমি তো পড়াই দিলাম, এটা আরেকবার একটু পড়ে নিন, আপনারা পড়ে নিলে নিজেই লিখতে পারবেন ড্রাই গ্যাংগ্রিন আর ময়েস্ট গ্যাংগ্রিন। আচ্ছা, তারপর এখন আমরা পড়ব হচ্ছে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর কী, ও হাইপারপ্লাসিয়া আর কলা বিবর্ধন কী। দেখেন, মেটাপ্লাসিয়া এটার হচ্ছে অর্থ বাংলায় যদি দেখি আমরা, সেটা হচ্ছে কলা রূপান্তর। মেটাপ্লাসিয়া এটার অর্থ হচ্ছে কলা রূপান্তর, ও হাইপারপ্লাসিয়া এটার অর্থ হচ্ছে কলা বিবর্ধন। আচ্ছা, এটা কিন্তু নামের মধ্যেই আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে মেটাপ্লাসিয়াটি কী আর হাইপারপ্লাসিয়াটি কী। তা আমরা একটু দেখি। মেটাপ্লাসিয়া এটা হচ্ছে শারীরিক প্রয়োজনের তাগিদে অনেক সময় কলা রূপান্তর ঘটে। সম্পূর্ণ গঠিত একটি শ্রেণী কলা এবং এর বৈশিষ্ট্যসমূহ হারিয়ে যখন অন্য শ্রেণীর কলায় বৈশিষ্ট্যে পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তনকে আপনার হচ্ছে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বলে। সহজভাবে বললে, যখন কোনো এক প্রকার টিস্যু এর বৈশিষ্ট্যসমূহ হারিয়ে অন্য প্রকার টিস্যুর বৈশিষ্ট্যে পরিবর্তিত হয়, তখন তাকে মেটাপ্লাসিয়া বা কলা রূপান্তর বলে। সাধারণত ভিটামিন এ এর অভাবে যে অ্যাপিথেলিয়ামের রোগটা হয়, এটা কিন্তু মেটাপ্লাসিয়ার কারণে হয়। অর্থাৎ কলা রূপান্তর, এখানে দেখেন রূপান্তর বলতে বোঝা দিচ্ছে, রূপান্তর বলতে একটা কলা থেকে অন্য কলায় রূপান্তর হবে, তখন সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। আচ্ছা, এবার হাইপারপ্লাসিয়াটি কি? এটা হচ্ছে কলা বিবর্ধন। ক্ষত সংস্কারকালে কোষের যে সংখ্যা বৃদ্ধি হয় তা মূলত ক্ষতিপূরণের জন্যই হয়, কিন্তু যেখানে টিস্যু বিনষ্ট হয় নাই অথচ দেহের প্রয়োজনে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং কোনো অঙ্গের আকার বৃদ্ধি হয়, সেই অবস্থাকে বলা হয় কোষ সংখ্যার প্রয়োজনের ভিত্তিক অতিবৃদ্ধি বা হাইপারপ্লাসিয়া। সহজভাবে বলতে গেলে, কোষের সংখ্যা বৃদ্ধির ফলে কোনো অঙ্গের যে বৃদ্ধি ঘটে তাকে হাইপারপ্লাসিয়া বলে। অর্থাৎ দুইটাই কিন্তু রোগ, ঠিক আছে, কোনোটাই যে স্বাভাবিক বিষয়টা এমন না, দুইটাই রোগ, মেটাপ্লাসিয়া রোগ, হাইপারপ্লাসিয়া রোগ। মেটাপ্লাসিয়া মূলত রূপান্তর হয়ে যায়, মানে একটা কলার বৈশিষ্ট্য থেকে অন্য কলায় রূপান্তর হয়ে যায়। আর হাইপারপ্লাসিয়া হচ্ছে যেটুকু বৃদ্ধি হওয়ার দরকার ছিল, আমার কোনো একটা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, ওই জায়গাটা পূরণ করার জন্য আমার কোষের প্রয়োজন, সেই স্বাভাবিকভাবে যেটুকু কোষ হওয়ার দরকার ছিল সেটুকু কোষের বেশি, মানে অতিরিক্ত কোষ হয়ে গেল। ঠিক আছে, এই যে অতিরিক্ত, হাইপার মানে অতিরিক্ত যে হয়ে গেল, এই অতিরিক্তটাই হচ্ছে রোগ। ঠিক আছে, এটা হচ্ছে কলা বিবর্ধন। তাহলে হাইপারপ্লাসিয়া আর মেটাপ্লাসিয়া কি, আশা করি বুঝতে পারছেন। এটার পার্থক্য লিখতে বললেও কিন্তু আপনারা এখান থেকে মানে পড়ে নিজের মতো করে লিখতে পারবেন, যদি মেটাপ্লাসিয়া আর হাইপারপ্লাসিয়াটা বুঝেন। এবার পার্থক্য দেখি আমরা। মেটাপ্লাসিয়া কলা রূপান্তর, এটা যখন কোনো এক প্রকার টিস্যুর বৈশিষ্ট্যসমূহ হারিয়ে অন্য প্রকার টিস্যুর বৈশিষ্ট্যে পরিণত হয়, তখন তাকে মেটাপ্লাসিয়া বলে। হাইপারপ্লাসিয়া কি? এটা কোষের সংখ্যা বৃদ্ধির ফলে কোনো অঙ্গের যে বৃদ্ধি ঘটে তাকে হাইপারপ্লাসিয়া বলে। মেটাপ্লাসিয়া প্রধানত কারণ হলো ক্রনিক ইরিটেশন, আর হাইপারপ্লাসিয়া এটার কারণ হচ্ছে, প্রধান কারণ হলো হরমোনের আধিক্যতা। ঠিক আছে, এখানে ক্রনিক ইরিটেশন বলতে কোনো রোগের,
কোনো রোগের কারণে, হ্যাঁ, ক্রনিক কোনো একটা রোগ হলো, কোনো ইরিটেশন হলো, এটার ফলে দেখা যায় যে কলা একটা থেকে অন্যটায় রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, যেমন আপনার টিউমার হইতে পারে, মানে আপনার শরীরে একটা কোষ আছে, যে কোষ যে জায়গায় টিউমার হলো সেটা মানে টিউমারে পরিণত হইলো, ওই কোষগুলো হয়ে রূপান্তর হয়ে টিউমারের কোষে পরিণত হলো। তারপর হচ্ছে ক্যান্সারের কোষে পরিণত হলো, এরকম। তারপর হচ্ছে হাইপারপ্লাসির প্রধান কারণ হলো হরমোনের আধিক্যতা। ঠিক আছে, এটা হচ্ছে হরমোনজনিত কারণে, অর্থাৎ যেটুকু বৃদ্ধি হওয়ার কথা ছিল ওইটুকু বৃদ্ধি না হয়ে অতিরিক্ত হরমোনের কারণে কিন্তু এই মানে হাইপারপ্লাসিয়াটা হয়ে গেল। তারপর এটা যদি প্রকারভেদ দেখি, প্রকারভেদ হলো অ্যাপিথেলিয়াম, কলামোনার, তারপর কানেকটিভ টিস্যু, টিউমার, মিউকয়েড। আচ্ছা, কারোর মনে হয় আনমিউট আছে, একটু দেখেন তো, একটু মিউট করবেন প্লিজ, সাউন্ড আসতেছে, একটু মিউট করবেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? মোহাম্মদ মামুন, আপনার মাইক্রোফোনটা অফ অনেক করেন। সাউন্ড আসতেছে। জি, আচ্ছা। মোহাম্মদ মামুন, আপনার মাইক্রোফোন বন্ধ রাখেন, নাহলে আমি এখান থেকে ইয়ে করে দিব। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে আমরা প্রকারভেদ দেখব। এখন হচ্ছে হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে প্রকারভেদ। তারপর উদাহরণ যদি আমরা দিই মেটাপ্লাসিয়াতে, তাহলে হচ্ছে বয়স বেড়ে যাওয়ার দরুন কোলেস্টেরল ও হায়ালিন কার্টিলেজের অস্থিতে রূপান্তরিত হতে পারে। তারপর হচ্ছে যদি আমরা হাইপারপ্লাসিয়া বলি, এখানে হচ্ছে বয়সন্ধিকালে, গর্ভাবস্থায়, স্তন্য দানকালে স্ত্রী লোকদের স্তন গ্রন্থি স্বাভাবিকভাবেই সংখ্যা বৃদ্ধি ঘটে। তারপরে যদি হাইপারপ্লাসিয়া বলি, এটা হচ্ছে কোষের টাইপ বা ধরন বদলায়। তারপর হচ্ছে, সরি, এটা মেটাপ্লাসিয়া ছিল। আর হাইপারপ্লাসিয়া এটা হচ্ছে কোষের সংখ্যা বাড়ে। তারপর হচ্ছে মেটাপ্লাসিয়া, এটা হচ্ছে দীর্ঘস্থায়ী উত্তেজনা, প্রদাহ, ধূমপান, ভিটামিন এর অভাবে দেখা দিতে পারে। তারপর যদি হাইপারপ্লাসিয়ার কথা বলি, এটা হরমোন, গ্রোথ ফ্যাক্টর, অতিরিক্ত চাহিদা, এগুলোর কারণে হতে পারে। তারপরেও হচ্ছে যদি আমরা মেটাপ্লাসিয়ার কথা বলি, এটা হচ্ছে দীর্ঘদিন থাকলে ক্যান্সার রূপ নিতে পারে। আর হাইপারপ্লাসিয়া এটা সাধারণত ক্যান্সার রূপ নেয় না, কিছু ব্যতিক্রম আছে। তারপর ধূমপানে শ্বাসনালীর, কলামোনার এপিথেলিয়ামের, স্কোমাস এপিথেলিয়াম, এইগুলোর কারণে কিন্তু আপনার হচ্ছে দেখা দেয়। তারপর গর্ভাবস্থায় স্তন্য গ্রন্থির বৃদ্ধি, এটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। তারপর নতুন কোষ টিস্যুর পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। আর এই হাইপারপ্লাসিয়া এটা হচ্ছে টিস্যু আকার বৃদ্ধি পেয়ে চাহিদা পূরণ করে। আচ্ছা, আশা করি মেটাপ্লাসিয়া কি আর হাইপারপ্লাসিয়া কি এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন। এখানে অনেকগুলো পার্থক্য আছে, প্রায় 9টা। এগুলো পড়ে নেবেন। পরীক্ষার খাতায় সাধারণত মানে এইভাবে আসতে পারে যে মেটাপ্লাসিয়া এবং হাইপারপ্লাসিয়ার মধ্যে পার্থক্য দেখাও। তখন আপনি যে কয়টা মনে থাকে, সাধারণত 5টা কমপক্ষে লেখার চেষ্টা করবেন। 5টা লিখতে পারলেই ধরেন, নাম্বার যেহেতু 5-5-এ হয়তো 3 বা 4 পাবেন ভালোভাবে লিখতে পারলে। তো চেষ্টা করবেন এগুলো পড়ে নিয়ে, যদি দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারেন যে আসলে হাইপারপ্লাসিয়াটা কি আর মেটাপ্লাসিয়াটা কি। একদম সংক্ষেপে মেটাপ্লাসিয়া এটা মাথায় রাখবেন। মেটাপ্লাসিয়ার বাংলা হচ্ছে কলা রূপান্তর। কলা রূপান্তরটা কি? কলা রূপান্তর হচ্ছে মানে কলার একটা নির্দিষ্ট কলার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মানে বাদ দিয়ে যখন অন্য কোনো বৈশিষ্ট্য ধারণ করে সেই কলাটা, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া। আর হাইপারপ্লাসিয়া কি? কলা বিবর্ধন মানে বৃদ্ধি, অর্থাৎ হাইপার মানে বৃদ্ধি। এখন কলার যখন অতিরিক্ত বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ যেটুকু প্রয়োজন ছিল তার থেকে বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। এটুকু মনে রাখলেই আপনার জন্য পার্থক্যগুলো একবার করে পড়ে নিলেই মানে লিখতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের আর প্রশ্ন কয়টা আছে? আচ্ছা, আর 2টা প্রশ্ন আছে। যেহেতু আমাদের টাইম অলরেডি শেষ, আমি খুব দ্রুত শেষ করছি। ইনফারেকশন বা কলা বিনষ্ট, এটা বলতে আসলে কি বোঝায়? ইনফারেকশন হচ্ছে, এটার বাংলা যদি বলি, এটা হচ্ছে কলা বিনষ্ট হওয়া। হ্যাঁ,
এখন এটা কি, কোনো অঙ্গ বা টিস্যু রক্ত সরবরাহ হঠাৎ ও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে সেই অংশের কোষ মারা যায়। এই যে মৃত অংশকে ইনফারেকশন বা কলা বিনষ্ট বলে। অর্থাৎ যখন কোনো একটা টিস্যু রক্ত সরবরাহ হঠাৎ বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তখন সেই অংশের কোষ মারা যায়, এটাকে কলা বিনষ্ট বলে। সহজভাবে বলে কোনো টিস্যু বা অঙ্গে রক্ত বা অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে কোষ মৃত্যু ঘটলে যে মৃত অংশ তৈরি হয় তাকে ইনফারেকশন বা কলা বিনষ্ট বলে। এটি সাধারণত ইসকেমিক নেক্রোসিস নামেও পরিচিত। ওই যে আমরা নেক্রোসিস পড়েছি না, যে কলার বিনষ্ট মানে কলার মৃত্যু ঘটে, এটাও কিন্তু এক ধরনের ওই নেক্রোসিস, অর্থাৎ ইনফারেকশন বা কলা বিনষ্ট। অর্থাৎ যখন রক্ত সরবরাহ বা অক্সিজেনের কারণে আমাদের কোষের মৃত্যু ঘটে তখন সেটাকে বলা হয় ইনফারেকশন বা কলা বিনষ্ট। এটাকে ইসকেমিক নেক্রোসিসও বলা হয়। এখন ইনফারেকশনের কারণসমূহ আমরা দেখি। এটা হচ্ছে থ্রম্বোসিস, অর্থাৎ ধমনী বা শিরায় রক্ত জমাট হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তারপর অ্যাম্বোলিজম, এটা হচ্ছে শরীরের অন্য জায়গা থেকে ভাসমান রক্ত জমাট, ফ্যাট, এয়ার বুদবুদ বা অ্যামিউনিওটিক ফ্লুইড এসে রক্তনালী বন্ধ করে দেয়। অর্থাৎ বিভিন্ন ধরনের যেই কোষগুলো আছে, মৃত কোষ বা বিভিন্ন ধরনের ফ্যাট, এই জিনিসগুলো যখন রক্তনালীর মধ্যে চলে আসে তখন রক্তনালী বন্ধ হয়ে যায়। এই রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে কোষ রক্ত পায় না, দেন হচ্ছে সেই কোষগুলো মৃত্যুবরণ করে। এই যে মৃত অবস্থা এই কোষের, এটাই হচ্ছে আপনার ইনফারেকশন। তারপর হচ্ছে ধমনীর স্পাজম, এটা হচ্ছে রক্তনালী হঠাৎ সংকোচন, রক্ত প্রবাহ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, এটা হচ্ছে ধমনী স্পাজম। তারপর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হচ্ছে ধমনীর দেয়ালে ফ্যাটি প্লাগ জমে লুমেন সংকুচিত হয়, থ্রম্বাস এবং অ্যাম্বোলিজম সহজে তৈরি হয়। তারপর হচ্ছে বাইরের চাপ, টিউমার, ফোলা বা ভুলভাবে বেঁধে দেওয়া ব্যান্ড, টুনিকেট রক্ত প্রবাহ বন্ধ করতে পারে। শক, রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ ব্যাহত হয়, ইনফারেকশন হতে পারে। ভাস্কুলাইটিস, এটা হচ্ছে রক্তনালীর প্রদাহে নালী সংকুচিত হয়ে রক্ত চলাচল কমে যায়। আচ্ছা, আমাদের প্রশ্ন এই অধ্যায় এখানেই শেষ। তো এইগুলা হচ্ছে আপনার ইনফারেকশনের কারণসমূহ এগুলো একবার করে পড়ে নেবেন, আশা করি লিখতে পারবেন। তাহলে আমরা এখানে 12টা প্রশ্ন পড়লাম। এখানে কিন্তু প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে। এখানে আমি নমুনা প্রশ্ন দিয়েছি কিছু। নমুনা প্রশ্নের মধ্যে আছে অ্যাট্রফি বা কলাশীর্ণতা কাকে বলে এবং এর কারণ লিখো, নেক্রোসিস কাকে বলে এর কারণ লিখো, নেক্রোসিসের প্রকারভেদ লিখো, গ্যাংগ্রিনের সংজ্ঞা দাও, এর শ্রেণীবিভাগ ও কারণ লিখো, ড্রাই ও ময়েস্ট গ্যাংগ্রিনের পার্থক্য লিখো, মেটাপ্লাসিয়া বা কলার রূপান্তর ও হাইপারপ্লাসিয়া এর বা কলা বিবর্ধন কাকে বলে এদের মধ্যে পার্থক্য লিখো। তারপর ইনফারেকশন বা কলা বিনষ্ট এর সংজ্ঞা ও কারণগুলি উল্লেখ করো। অর্থাৎ এইগুলা থেকেই কিন্তু সাধারণত বেশিরভাগ ডিএইচএমএসে প্রশ্ন আসে বা এসে থাকে। তো এখানে হচ্ছে আমি দিয়ে রাখছি এই নমুনা প্রশ্নগুলো, এইগুলো একটু দেখে নেবেন। এই উত্তর কিন্তু এইগুলোর মধ্যেই আছে। তো আপনাদেরকে পিডিএফ ফাইল ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। গত ক্লাসেরটা দেওয়া হয়নি, দুইটা একসাথে দেওয়া হবে, আপনারা একটু পড়ে নিন। আর নেক্সট ক্লাসে, যেহেতু আজকে আমাদের অনেক টাইম চলে গেছে, প্রায় 55 মিনিট আমরা ক্লাস নিছি, তো 55 মিনিট আসলে ক্লাস তো শেষ হওয়ার বিষয় না, ক্লাস হতেই থাকবে আপনাদের, যেহেতু আজকে অনেক রাত হয়ে